আমার ভারত, অমর ভারত। মূল রহস্য ত্যাগ ও সেবা। আমাদের পদ্ধতিটি খুব সহজেই বর্ণনা করা যায়। তার কিছুই নয়, জাতির জীবনাদর্শকে পুনঃপ্রতিষ্ঠা করা। বুদ্ধ ত্যাগ প্রচার করলেন, ভারতবর্ষ কান পেতে তা শুনল, এবং 6 শতাব্দীর মধ্যেই সে তার গৌরবে সর্বোচ্চ শিখরে আরোহণ করল। এই হলো গিয়ে রহস্য। ত্যাগ এবং সেবাই ভারতের জাতীয় আদর্শ। ওই দুটি বিষয়ে তাকে উন্নত করো, তাহলে অবশিষ্ট যা কিছু আপনা আপনি হবে। চাই শ্রদ্ধা ও আত্মবিশ্বাস। আমাদের সবচেয়ে বেশি দরকার নিজের ওপর বিশ্বাসী হওয়া। এমনকি ভগবানে বিশ্বাস করবারও আগে সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে। দুঃখের বিষয়, আমরা ভারতবাসীরা প্রতিদিন এই আত্মবিশ্বাস হারাচ্ছি। সংস্কারকদের বিরুদ্ধে সেখানেই আমার আপত্তি। আমাদের চাই এই শ্রদ্ধা। দুর্ভাগ্যক্রমে ভারত থেকে এই শ্রদ্ধা প্রায় অন্তর্হিত হয়েছে। সেই জন্যই আমাদের এই বর্তমান দুর্দশা। মানুষে মানুষে প্রভেদ এই শ্রদ্ধার তারতম্য নিয়ে, আর কিছুতেই নয়। এই শ্রদ্ধার তারতম্যে কেউ বড় হয়, কেউ ছোট হয়। আমার গুরুদেব বলতেন, যে নিজেকে দুর্বল ভাবে সে দুর্বলই হবে। এ অতি সত্য কথা। এই শ্রদ্ধা তোমাদের ভেতর প্রবেশ করুক। পাশ্চাত্য জাতি জড়জগতে যে আধিপত্য লাভ করেছে তা এই শ্রদ্ধার ফলে। তারা শারীরিক শক্তিতে বিশ্বাসী। তোমরা যদি আত্মাতে বিশ্বাসী হও, তাহলে তার ফল আরও অদ্ভুত হবে। চাই আরও কিছু। চাই সেই উদ্যম, সেই স্বাধীনতা প্রিয়তা, সেই আত্মনির্ভরতা, সেই অটল ধৈর্য, সেই কার্যকারিতা, সেই একতা বন্ধন, সেই উন্নতি তৃষ্ণা। চাই সর্বদা পশ্চাৎ দৃষ্টি কিঞ্চিত স্থগিত করে অনন্ত সম্মুখ সম্প্রসারিত দৃষ্টি। আর চাই আপাদমস্তক শিরায় শিরায় সঞ্চারকারী রজগুণ। বড় হতে গেলে কোনো জাতি বা ব্যক্তির 3টি জিনিসের দরকার। 1 নম্বর, সাধুতার শক্তিতে গভীর বিশ্বাস। 2 নম্বর, হিংসা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব। এবং 3 নম্বর, যারা ভালো হতে কিংবা ভালো কাজ করতে চেষ্টা করছে তাদের সাহায্য করা। সঙ্ঘবদ্ধ হয়ে কাজ করার ভাবটা আমাদের চরিত্রে একেবারেই নেই। এটা যাতে আসে তার চেষ্টা করতে হবে। এটা করবার রহস্য হচ্ছে ঈর্ষার অভাব। সবসময় তোমার ভাইয়ের মতে মত দিতে প্রস্তুত থাকতে হবে। সবসময় যাতে মিলেমিশে শান্তভাবে কাজ হয় তার চেষ্টা করতে হবে। এই হলো সঙ্ঘবদ্ধ হয়ে কাজ করার গুপ্ত রহস্য। ইংরেজদের কাছ থেকে আজ্ঞামাত্র নেতার আদেশ পালন, ঈর্ষাহীনতা, অদম্য অধ্যবসায় ও নিজেতে অনন্ত বিশ্বাস স্থাপন করতে শেখা আমাদের পক্ষে বিশেষ দরকার। কাউকে নেতা বলে স্বীকার করলে একজন ইংরেজ তাকে সব অবস্থায় মেনে চলবে, সব অবস্থায় তার আজ্ঞাধীন হবে। ভারতে সবাই নেতা হতে চায়, হুকুম তামিল করবার কেউ নেই। সকলেরই উচিত হুকুম করবার আগে হুকুম তামিল করতে শেখা। আমাদের ঈর্ষার অন্ত নেই। যতদিন না এই ঈর্ষার দেশ দূর হয় ততদিন একটা সমাজ সংহতি হতেই পারে না। ততদিন আমরা এইরকম ছত্রভঙ্গ হয়ে থাকবো, কিছুই করতে পারবো না। আমি আশা করি আমাদের মধ্যে প্রত্যেকেরই একদিকে যেমন উদার ভাব, হৃদয়ের প্রসারতা আসবে, অপরদিকে তেমনই দৃঢ় নিষ্ঠা ও বিশ্বাস থাকবে। আমি চাই গোড়ার নিষ্ঠাটুকু ও তার সঙ্গে জড়বাদীর উদার ভাব। হৃদয় সমুদ্রের মতো গভীর, অথচ আকাশের মতো প্রশস্ত হওয়া চাই। আমাদের পৃথিবীর সবচেয়ে উন্নতিশীল জাতির মতো উন্নত হতে হবে। আবার সঙ্গে সঙ্গে আমাদের আবহমানকালে সঞ্চিত সংস্কারসমূহের প্রতি শ্রদ্ধাবান হতে হবে। শূদ্র জাগরণ হবেই। মানব সমাজে পরপর 4টে বর্ণের দ্বারা শাসিত হয়: পুরোহিত, সৈনিক, ব্যবসায়ী, মজুর, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। প্রতিটি শাসনকালেই রাষ্ট্রের দোষ গুণ দুই বর্তমান থাকে। পুরোহিত শাসনে বংশজাত ভিত্তিতে ঘোর সংকীর্ণতা রাজত্ব করে। তাদের ও তাদের বংশধরদের অধিকার রক্ষার জন্য চারিদিকে বেড়া দেওয়া থাকে। তারা ছাড়া বিদ্যা শেখবার অধিকার কারও নেই, বিদ্যা দানেরও না। এ যুগের মাহাত্ম্য এই যে এ সময়ে বিভিন্ন বিজ্ঞানের ভিত্তি স্থাপিত হয়। কারণ বুদ্ধি বলে অপরকে শাসন করতে হয় বলে পুরোহিতেরা মনের উৎকর্ষ সাধন করে থাকেন। ক্ষত্রিয় শাসন বড়ই নিষ্ঠুর ও অত্যাচারপূর্ণ, কিন্তু ক্ষত্রিয়রা এতটা অনুদার নন। এ যুগে শিল্পের ও সামাজিক কৃষ্টির চরম উৎকর্ষ সাধিত হয়ে থাকে। তারপর বৈশ্য শাসন যুগ। এর ভেতর শরীর নিষ্পেষণ ও রক্ত শোষণকারী ক্ষমতা, অথচ বাইরে প্রশান্ত ভাব, বড়ই ভয়াবহ। এ যুগে সুবিধা এই যে ব্যবসায়ীরা সর্বত্র যাতায়াত করে বলে আগের 2 যুগের পুঞ্জীভূত ভাবরাশি চারিদিকে বিস্তৃতি লাভ করে।
বৈশ্যযুগ ক্ষত্রিয় যুগের চেয়েও উদার, কিন্তু এই সময় কৃষ্টির অবনতি শুরু হয়। সবশেষে শূদ্র শাসন যুগের আবির্ভাব হবে। এ যুগের সুবিধা হবে, এ সময় শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের বিস্তার হবে। কিন্তু অসুবিধা এই যে হয়তো সংস্কৃতির অবনতি হবে, সাধারণ শিক্ষার খুব প্রসার হবে, কিন্তু অসাধারণ প্রতিভা ক্রমশই কমে আসবে। তবুও প্রথম তিনটির পালা শেষ হয়েছে, এবার শেষটির সময়। শূদ্রযুগ আসবেই আসবে, এ কেউ রোধ করতে পারবে না। এমন সময় আসবে যখন শূদ্ররা তাদের শূদ্রসুলভ বৈশিষ্ট্যগুলো সঙ্গে নিয়েই প্রাধান্য লাভ করবে। অর্থাৎ বৈশ্য ও ক্ষত্রিয়ের বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করে শূদ্রজাতি যেমন প্রধান হয়ে উঠছে সেরকম নয়। শূদ্র প্রকৃতি এবং আচার ব্যবহার সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে সব দেশের শূদ্ররাই সমাজে একাধিপত্য লাভ করবে। তারই পূর্বাভাস পাশ্চাত্য জগতে ধীরে ধীরে দেখা যাচ্ছে এবং সকলেই তার ফলাফল ভেবে আকুল। সোশিয়ালিজম, অ্যানার্কিজম, নিহিলিজম প্রভৃতি সম্প্রদায় এই বিপ্লবের অগ্রগামী ধ্বজা। হ্যাঁ, পৃথিবীর শূদ্রদের অভ্যুত্থান ঘটবে। সামাজিক গতিশীলতার নির্দেশই এই হলো শিবম। নতুন পৃথিবী গঠনের জন্য সমগ্র প্রাচ্যভূমিতে নবজাগরণ ঘটবে। আজ দিবালোকের মতো তা স্পষ্ট। চেয়ে দেখো, চীনের ভবিষ্যৎ মহান অভ্যুত্থান, তার অনুসরণে সমগ্র এশিয়ার দেশসমূহের জাগরণ। তোমরা দেখতে পাচ্ছ না? আমি আবরণের মধ্য দিয়ে পৃথিবীর ভবিষ্যৎ ঘটনাবলীর ছায়া প্রত্যক্ষ করছি। ভগবানের আশীর্বাদে এই অন্তর্দৃষ্টি আমি অর্জন করেছি। অধ্যয়ন করো এবং ভ্রমণ করো, তাই হলো সাধনা। দূরবীক্ষণের সাহায্যে জ্যোতির্বিদরা যেমন নক্ষত্রের গতি পর্যবেক্ষণ করতে পারেন, তদনুরূপ পৃথিবীর ঘটনাবলীর গতিও আমার দৃষ্টিপথে ধরা পড়ে। তোমরা আমার থেকে কথা নিশ্চিতভাবে জেনে যাও, শূদ্রের অভ্যুত্থান প্রথমে ঘটবে রাশিয়ায় এবং পরে চীনে। ভারতের অভ্যুত্থান ঘটবে তারপরেই, এবং ভবিষ্যৎ পৃথিবীতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এই ভারত। যদি এমন একটা রাষ্ট্র গঠন করতে পারা যায় যাতে ব্রাহ্মণ যুগের জ্ঞান, ক্ষত্রিয়ের কৃষ্টি, বৈশ্যের সম্প্রসারণ শক্তি এবং শূদ্রের সাম্যের আদর্শ, এই সবগুলি ঠিক ঠিক বজায় থাকবে, অথচ এদের দোষগুলো থাকবে না, তাহলে তা একটা আদর্শ রাষ্ট্র হবে। কিন্তু এ কি সম্ভব? আর সবকটা প্রথাই ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য শাসন জগতে চলেছে এবং তাদের দোষ ত্রুটি ধরা পড়েছে। অন্তত আর কিছুর জন্য না হলেও অভিনবত্বের দিক থেকে এটিও শূদ্র শাসনের একবার পরীক্ষা হোক না কেন। একই লোক চিরকাল সুখ বা দুঃখ ভোগ করবে, তার চেয়ে সুখ দুঃখটা যাতে পালা করে সবার মধ্যে ভাগ হতে পারে, সেটাই ভালো। জগতে ভালো মন্দের সমষ্টি চিরকালই সমান থাকবে, তবে নতুন শাসন পদ্ধতিতে এই জোয়ালটা এক কাঁধ থেকে উঠে আর এক কাঁধে পড়বে, এই পর্যন্ত। নতুন ভারত বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্যে হতে। বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে। বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে। বেরুক ঝোড় জঙ্গল, পাহাড় পর্বত থেকে। এর সহস্র সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে। আধখানা রুটি পেলে ত্রৈলোক্যে তাদের তেজ ধরবে না। এরা রক্তবীজের প্রাণ সম্পন্ন। আর পেয়েছে অদ্ভুত সদাচর বল, যা ত্রৈলোক্যে নেই। এত শান্তি, এত প্রীতি, এত ভালোবাসা, এত মুখটি চুপ করে দিনরাত খাটা এবং কার্যকালে সিংহের বিক্রম, অতীতের কঙ্কাল চয়। এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত। এবার কেন্দ্র ভারতবর্ষ। ভারত কি মরে যাবে? তাহলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা দূর হয়ে যাবে, সমস্ত নৈতিক মূল্যবোধ বিলুপ্ত হবে, ধর্মের প্রতি সমস্ত মধুর সহানুভূতির ভাব চলে যাবে, সব রকম আদর্শবোধ নষ্ট হয়ে যাবে। তার জায়গায় দেবদেবী রূপে যৌথ রাজত্ব চালাবে কাম এবং বিলাসিতা। সে পূজার পুরোহিত হবে অর্থ, প্রতারণা, পাশবিক বল এবং প্রতিযোগিতা হবে পূজা পদ্ধতি, আর মানবাত্মা হবে সে পূজার বলি। এ কখনোই হতে পারে না। সহিষ্ণুতার শক্তি কর্মশক্তির চেয়ে লক্ষ গুণে বড়, প্রেমের শক্তি ঘৃণার শক্তির চেয়ে অনন্ত গুণে বেশি। সুদীর্ঘ রজনী প্রভাত প্রায়, মহাদুঃখ অবসান প্রায়, মহানিদ্রায় নিদ্রিত সব জাগ্রত প্রায়। ইতিহাসের কথা দূরে থাকুক, কিংবদন্তি পর্যন্ত যে সুদূর অতীতের ঘন অন্ধকার ভেদ করতে ব্যর্থ, সেখান থেকে ভেসে আসছে এক অপূর্ব বাণী।
জ্ঞান, ভক্তি ও কর্মের অনন্ত হিমালয় আমাদের যে মাতৃভূমি, সেই ভারতবর্ষের প্রতিটি শৃঙ্গে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ওই বাণী মৃদু অথচ দৃঢ় অভ্রান্ত ভাষায় কোনো অপূর্ব রাজ্যের সংবাদ বহন করে আনছে। যতই দিন যাচ্ছে ততই যেন সেই বাণী স্পষ্টতর, গভীরতর হয়ে উঠছে। যেন হিমালয়ের প্রাণপ্রদ বায়ুর স্পর্শে মৃতদেহের শিথিল অস্থিমাংসে পর্যন্ত প্রাণসঞ্চার হচ্ছে। সমস্ত জড়তা দূরীভূত হয়ে যাচ্ছে। যে অন্ধ সেই শুধু দেখতে পাচ্ছে না, যে বিকৃত মস্তিষ্ক কেবল সেই বুঝতে পারছে না আমাদের মাতৃভূমি জাগছে। গভীর নিদ্রা পরিত্যাগ করে আমাদের মাতৃভূমি জেগে উঠছেন, আর কেউই তাকে বাধা দিতে পারবে না, আর কখনোই তিনি নিদ্রিত হবেন না। কোনো বহিঃশক্তিকেই আর একে দমন করে রাখতে পারবে না। প্রাচীনকালে ঢের ভালো জিনিস ছিল, খারাপ জিনিসও ছিল। ভালোগুলি রাখতে হবে, কিন্তু আসছে যে ভারত, ফিউচার ইন্ডিয়া, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার ভবিষ্যৎ ভারত প্রাচীন ভারতের অপেক্ষা অনেক বড় হবে। আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল, তাতে সন্দেহ নেই, কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত। ভারত আবার উঠবে, জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে। সন্ন্যাসের গৈরিক বেশ সহায়ে, অর্থের শক্তিতে নয়, ভিক্ষাপাত্রের শক্তিতে। আমি যেন দিব্য চক্ষে দেখতে পাচ্ছি আমাদের এই দেশ জননী আবার জেগে উঠেছেন। নবজীবন লাভ করে আগের চেয়েও অনেক বেশি গৌরবময় মূর্তিতে তিনি তার সিংহাসনে উপবিষ্টা। শান্তি এবং আশীর্বাণীর সঙ্গে তার নাম সমগ্র জগতে ঘোষণা করো। পৃথিবীতে অনেক বড় বড় দিগ্বিজয়ী জাতি আবির্ভূত হয়েছে, আমরাও চিরকাল দিগ্বিজয়ী। আমাদের দিগ্বিজয়ের কাহিনী ভারতের মহান সম্রাট অশোক ধর্ম ও আধ্যাত্মিকতার দিগ্বিজয় হিসেবে বর্ণনা করেছেন। আবার ভারতকে পৃথিবী জয় করতে হবে, এই আমার সারা জীবনের স্বপ্ন। আমাদের সামনে এই মহান আদর্শ রাখা আছে, আমাদের প্রত্যেকেরই এর জন্য প্রস্তুত হতে হবে। ভারতের দ্বারা সমগ্র জগৎ বিজয় এর কম কিছুতেই নয়, আর আমাদের সকলকে এজন্য প্রস্তুত হতে হবে, জীবন পণ করতে হবে। ওঠো ভারত, তোমার আধ্যাত্মিকতা দিয়ে জগৎ জয় করো। এই দেশেই একথা প্রথম উচ্চারিত হয়েছিল। ঘৃণার দ্বারা ঘৃণাকে জয় করা নয়, প্রেমের দ্বারা তাকে জয় করতে হবে। আমাদেরকে সেটাই করতে হবে। জড়বাদ এবং তার আনুষঙ্গিক দুঃখগুলিকে জড়বাদের সাহায্যে জয় করা যায় না। যখন একদল সৈন্য অপর দলকে জয় করবার চেষ্টা করে, তখন ক্রমশ সৈন্য সংখ্যা বাড়তে থাকে এবং মানবজাতিকে তার পশুর পর্যায়ে নামিয়ে আনে। আধ্যাত্মিকতার শক্তি নিশ্চয়ই প্রতীচ্য দেশগুলোকে জয় করবে। ধীরে ধীরে তারা উপলব্ধি করছে জাতি হিসাবে যদি বাঁচতে হয় তবে তাদের আধ্যাত্মিকতার একান্ত প্রয়োজন। তারা আধ্যাত্মিক আদর্শের জন্য অপেক্ষা করছে, উন্মুখ হয়ে রয়েছে। কোথা থেকে আসবে সেই আধ্যাত্মিকতার প্রভাব? কোথায় আছে সেই সব মানুষ যারা ভারতের মহান ঋষিদের চিন্তারাশি পৃথিবীর প্রত্যেক দেশে বহন করে নিয়ে যেতে প্রস্তুত? কোথায় সেই সব মানুষ এই মহান বাণী পৃথিবীর প্রতিটি গৃহকোণে পৌঁছে দেবার জন্য যারা সর্বস্ব ত্যাগ করতেও প্রস্তুত? সত্যের প্রচারের জন্য, বেদান্তের সত্যগুলিকে দেশের গণ্ডি ছাড়িয়ে সর্বত্র ছড়িয়ে দেবার জন্য এইরকম বীর কর্মীরই প্রয়োজন। জগৎ উন্মুখ হয়ে আছে এই জন্য। আধ্যাত্মিকতার আদর্শ না পেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সমগ্র পাশ্চাত্য জগৎ যেন একটা আগ্নেয়গিরির ওপর বসে আছে, কালই তা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। তারা পৃথিবীর সর্বত্র অন্বেষণ করে দেখেছে, কোথাও শান্তি পায়নি। সুখের পেয়ালা প্রাণ পান ভরে পান করেছে, কিন্তু তৃপ্তি পায়নি। এমন সময় এসছে এমন চেষ্টা করার যাতে ভারতের আধ্যাত্মিক ভাবরাশি পাশ্চাত্যের অন্তরে গভীরভাবে প্রবেশ করতে পারে। আমাদেরকে অবশ্যই আমাদের আধ্যাত্মিকতা ও দার্শনিক চিন্তার দ্বারা জগৎ জয় করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে, নচেত মৃত্যু। এবার কেন্দ্র ভারতবর্ষ।